হ্যালো স্টুডেন্টস, আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা টেস্ট পেপারের এবিটি টেস্ট পেপারের 165 পেজের অঙ্কগুলো করব। তাহলে দেখো এক দাগের অঙ্কগুলো কি বলেছে। একের এক দাগ বলেছে আশিস এত টাকা 6 মাসের জন্য ও তরুণ এত টাকা 9 মাসের জন্য একটি ব্যবসা শুরু করলো। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। তো আমরা কি জানি, লভ্যাংশের অনুপাত, ঠিক আছে, লভ্যাংশের অনুপাত সমান সমান টাকা ইন্টু সময়, ঠিক আছে, টাকা আর কত সময়ের জন্য সেটা ইনভেস্ট করা আছে তার অনুপাত। তাহলে লভ্যাংশের অনুপাতটা কি হবে, দেখো লভ্যাংশের অনুপাত সমান সমান মূলধন ইন্টু সময়ের অনুপাত। তাহলে মূলধন দেখো, আশিসের মূলধন আমার কি আছে 600 টাকা, ও দিয়েছে 5 মাসের জন্য, ইস্টু তরুণের হলো 500 টাকা 9 মাসের জন্য। তাহলে কি হয় দেখো, আমরা কি জানি ইস্টু মানে ভাগ। তাহলে 600 ইন্টু 5 বাই 500 ইন্টু 9, 0 0 কাটা, 5 5 কাটা, 3 2 6, 3 3 9, তার মানে 2:3। আনসারটা কি হবে, আনসারটা হবে ডি দাগ। দেখো 2 কি বলেছে, এক্স সমান সমান এত হলে এক্স প্লাস 1/x এর মান। তাহলে আমার এক্স সমান সমান দেওয়া আছে 2 প্লাস √3। তাহলে 1/x এর মানটা কী হবে বলো তো, 1/2 প্লাস √3। এটাকে করণীয়সন করে নিই। তো কী হয় করণীয়সন আমরা কীভাবে করি, নিচে তো 2 প্লাস √3 আছে, সেটার অনুবন্ধী করণী দিয়ে বা করণী নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করতে হয়। 2 প্লাস √3 করণী নিরসক উৎপাদক হবে 2 মাইনাস √3, ঠিক আছে। আর ওপরেও আমি একের সাথে সেটাই গুণ করব, 2 মাইনাস √3। ওপরে একটা লিখলেও হয়, না লিখলেও হয়, কারণ এক দিয়ে গুণ করলেও চলে, না করলেও চলে। তাহলে দেখো নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে নিচে কী হয় বলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে 2 মাইনাস √3। তাহলে 2 মাইনাস √3, নিচে দেখো 2 এর স্কোয়ার কী হয় 4 মাইনাস 3, তাহলে 2 মাইনাস √3, আর নিচে বিয়োগ করলে দেখো 1 হয়। তো নিচে 1 লেখার কোনো মানে নেই। এখন আমার বের করতে হবে এক্স প্লাস 1/x সমান সমান কী হবে, 2 প্লাস √3 প্লাস 1/x মানে 2 মাইনাস √3। তো এটা কেটে গিয়ে কী থাকে, 2 যোগ 2 করলে 4 হয় আনসার। আনসার হবে আমার ডি। দেখো তারপরেটা কি বলেছে, 3 দাগ। 3 দাগ বলেছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ। তাহলে নর্মালি দেখো এটা একটা বৃত্ত, তো এবারের অর্ধবৃত্ত মোটামুটি এইটুকু, কিন্তু তার থেকে যদি আমি বড় নিই, মনে করে এইটুকু নিলাম, ঠিক আছে, এটা হলো বৃহত্তরটুকু, এটা ক্ষুদ্রতরটুকু। তো আমাকে বলেছে বৃহত্তরটা নিতে। তাহলে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কেমন হবে বলো তো, এরকম টাইপের হবে। দেখো এটা কি হয়, সূক্ষ্মকোণ হয়, ঠিক আছে, সূক্ষ্মকোণ। আর যদি বলে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে ক্ষুদ্রতর মানে নিচের পার্টটা হবে। তো তার ভিতরে কোণটা দেখো কেমন হয়, 90 ডিগ্রি থেকে বড় হয়, তার মানে সেটা কিন্তু হয়ে যায় স্থূলকোণ। আর অর্ধবৃত্তাংশস্থ কোণ মানে যদি একদম সমান অর্ধেক বৃত্ত হয় সেটা হয়ে যায় সমকোণ, ঠিক আছে। দেখো তাহলে 4 দাগ কী বলেছে, বলেছে সাইন থিটা সমান সমান কস থিটা। তাহলে সাইন থিটা সমান সমান কস থিটা কখন হয় বলো তো, যখন থিটা সমান সমান 45 ডিগ্রি হয়, তাই না। কারণ থিটার মান 45 ডিগ্রি হলে সাইন থিটার মান 1/√2, কস থিটার মান 1/√2 সমান, তাই না। তাহলে 2 থিটার মান কত, তাহলে 2 থিটার মান কী হবে 90 ডিগ্রি হবে, 45 গুণ 2, 2 থিটা সমান সমান 45 গুণ 2 মানে 90 ডিগ্রি, ঠিক আছে। আনসার হবে এ। দেখো 5 দাগ কী বলেছে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হবে পূর্বের শঙ্কুর আয়তনের। তো আমরা কি জানি, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন আমি ব্যাসার্ধটা আমি দ্বিগুণ করে দিয়েছি, তাই তো, তাহলে আরটা হয়ে গেছে আমার 2r, তাহলে 2r এর হোল স্কোয়ার ইন্টু এইচটা আমার হয়ে গেছে 2h। তাহলে কী থাকে দেখো 1/3 পাই 2r এর হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার ইন্টু 2h। তাহলে দেখো কী হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এখানে 4 দুগুণে ইন্টু একটা 8 থাকে, তাই না। তার মানে কত গুণ হয়ে গেল, 8 গুণ। আনসার হবে সি, ঠিক আছে। 6 দাগের অঙ্কটা কি বলেছে, সামেশান অফ xi মাইনাস 4, যেখানে আয়ের মান 1 to 20। এই চিহ্নটা মানে কি জানো, এই চিহ্নটা মানে হলো যোগফল। কটা সংখ্যার যোগফল, 1 থেকে শুরু করে 20টা সংখ্যার যোগফল। তার মানে মোট এখানে সংখ্যা কটা আছে 20টা।
তার মানে এইটুকুর মানে হলো 20টা, এই যে এই ভ্যালু, ঠিক আছে, xi - 4 এরকম 20টা ভ্যালুর যোগফল হলো আমার 10, ঠিক আছে। তার মানে তখন বলেছে x বারের মান কত। তো দেখো তাহলে আমার xi - 4, যেখানে i এর মান 1 থেকে 20 পর্যন্ত, তার মানে কি x1 - 4 প্লাস x2 - 4 প্লাস x3 - 4, এইভাবে লাস্ট আমি কটা যোগ করেছি, x20 - 4, ঠিক আছে। এই যোগফলটার মান আমার বলে দিয়েছে 10, কারণ এই সামেশন মানেই যোগ, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি কি বলতে পারি, দেখো তাহলে এখান থেকে আমি বলতে পারি x1 প্লাস x2 প্লাস x3, এইভাবে ডট ডট করে, ডট ডট মানে কি বলতো, ডট ডট মানে মাঝখানে এইভাবে x4 x5 x6 করে লিখতে লিখতে x20 পর্যন্ত, অত লিখতে তো অনেক টাইম লাগবে, তাই এইভাবে লিখে দেওয়া হয়। আর দেখো চার কটা আছে, দেখো 1টা 2টো 3টে, এইভাবে কিন্তু মোট 20টা চার আছে, তাই না। তাহলে 20টা চার মানে আসলে 4 × 80, তার মানে এখানে হয়ে গেল -80, কেন, কারণ চারগুলোর আগে মাইনাস আছে, সমান সমান আমার 10। এখান থেকে দেখো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ডট 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 প্লাস x20 সমান সমান, তাহলে কত হলো, 80টা অবশ্যই গিয়ে যোগ হয়ে যাবে, মানে হয়ে যাবে 90। তার মানে 20টা সংখ্যার যোগফল আমার কিন্তু হয়ে গেল 90। এখন আমার বের করতে বলেছে x বার মানে কিন্তু হয় গড়, তার মানে 20টা সংখ্যার গড় কত হবে বলো, 90/20, তার মানে হয়ে গেল 9/2, তার মানে আনসার আমার হবে বি। বুঝতে পেরেছ? দেখো নেক্সট 2-এর 1 দাগ কি বলেছে, বলেছে 500 টাকা 12 মাস খাটালে যে লভ্যাংশ হয় তা 2000 টাকার ড্যাশ মাসের লভ্যাংশের সমান। মানে কি বলেছে, 500 টাকাটা 12 মাস খাটালে যে লভ্যাংশ হয় সেটা 2000 টাকার কত মাস খাটালে সমান। কেন আমি গুণ দিলাম বলো তো, কারণ লভ্যাংশ বলেছে, লভ্যাংশের অনুপাতটা কীভাবে বের করতে হয়, লভ্যাংশের অনুপাত বের করতে হয় মূলধন ইন্টু সময়ের অনুপাতে, তাই মূলধন ইন্টু সময়, আর এখানে মূলধন ইন্টু সময়। এবার বলেছে লভ্যাংশ দুটো কি হবে, সমান হবে, সমান বলেছে, তাই এখানে সমান সমান। তাহলে এখান থেকে দেখো x সমান সমান কী বেরোয় বলো তো, এখান থেকে আমি 2000টা এর পাশে নিয়ে আসি, 500 × 12/2000 সমান সমান x, ঠিক আছে। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা, 5 দিয়ে 4 4 দিয়ে 3, তাহলে x সমান সমান আমার বেরিয়ে গেল 3, তার মানে এটা হবে 3 মাসের লভ্যাংশের সাথে সমান। দেখো নেক্সট x সমানুপাতি y⁴/2 হলে y সমানুপাতি কী হবে, এটা দেখো আগের সেটেও এই অঙ্কটা কিন্তু আমি করিয়েছি, ঠিক আছে। তাহলে x সমানুপাতি আমার বলেছে y⁴3/2, তাহলে এই 3/2টা যদি এর পাশে আসে কী হবে, x⁴2/3 হয়ে যাবে, সমানুপাতি y, তার মানে y সমানুপাতি হবে x⁴2/3, এটাই আনসার, ঠিক আছে। দেখো নেক্সট, দেখো 3 দাগ কী বলেছে, বলেছে দুটি বৃত্ত পরস্পরের বহিস্থভাবে স্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা। তাহলে এইটাও আমি আগে বুঝিয়ে দিয়েছি, দুটো বৃত্ত কি করেছে, পরস্পরকে স্পর্শ করেছে, তাহলে এদের কটা সাধারণ স্পর্শক হবে, দেখো 1টা 2টো, এই যে একটা 3টে, ঠিক আছে। তাহলে 3টে, যদি এমন হতো স্পর্শ করেনি তাহলে কি হতো, 1টা 2টো 3টে 4টে হতো, ঠিক আছে। আর যদি এমন হতো ছেদ করেছে তাহলে কটা হতো, 1টা 2টো, তাহলে হতো 2টো, ঠিক আছে। দেখো নেক্সট 4 দাগ কী বলেছে, 4 দাগ cos 0 ডিগ্রি cos 1 ডিগ্রি এভাবে cos 90 ডিগ্রি সবগুলোর গুণফল, এর মান কত। তো এর মানটা হবে 0, কেন বলো তো, কারণ এইগুলোর মান যাই হোক না কেন cos 90 ডিগ্রির মান কিন্তু 0, তাহলে যে কোনো কিছুর সাথে যদি আমি 0 গুণ করি, এখানে তো গুণ চিহ্ন আছে, তো 0 গুণ করলে সেই মানটা কিন্তু 0 হয়ে যায়, ঠিক আছে। দেখো নেক্সট, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। তাহলে একটা নিরেট গোলক, এটা 5 দাগ, ঠিক আছে, নিরেট গোলক, তার আয়তন হবে 4/3πr3, আর নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করেছি আমি, তাহলে চোঙের মান হয় পাই, এখানে আমি আর ধরি কারণ দুটোর মান তো আলাদা হবে নিশ্চয়ই, r²h, ঠিক আছে। দেখো যেহেতু একটা নিরেট গোলককে গলিয়ে আমি একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করেছি, তাহলে এদের আয়তন সমান হবে
আয়তন। কেন? কারণ মনে করো একটা গোলক, একটা লোহার গোলককে তুমি গলিয়েছো, গলালে কি হবে বলো তো, গোলকটার মধ্যে যতটা লোহা ছিল ততটাই তুমি পেয়েছো, ওটাই তার আয়তন। এবার সেই আয়তনটা দিয়ে আমি কি করেছি, আবার চোঙ বানিয়েছি, তার মানে গোলকে যতটা লোহা ছিল চোঙেও নিশ্চয়ই ততটাই লোহা আছে, তার মানে কি হবে, এদের আয়তন সমান হবে। দেখো 6 দাগ কি বলেছে, এত তথ্যের সংখ্যাগুরু মান। তো সংখ্যাগুরু মান মানে আমরা কি জানি, যেটা সব থেকে বেশিবার আছে। তো দেখো এই তথ্যের মধ্যে 2 আছে আমার একবার, 3 আছে আমার দুবার, 9 আছে 3 বার, 10 আছে 2 বার, তাই না? আর কিছু আছে? নেই। তাহলে সব থেকে বেশিবার আমার কিন্তু 9 আছে, তার মানে সংখ্যাগুরু মান হবে 9। ঠিক আছে, দেখো 3-এর 1 দাগ, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। এটা সত্য না মিথ্যা সেটা আমাকে দেখতে হবে। আমরা কি জানি বলো তো, আমরা জানি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 1 বছরের সমান হয়। যদি 1 বছরের জন্য বলে তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান, কিন্তু যদি 2 বছর বা 3 বছর বা 1 ছাড়া অন্য কোনো বছরের জন্য বলে তাহলে কিন্তু তাদের একটা পার্থক্য হয়। 1 বছরে তো কোনো পার্থক্য হয় না যদি সুদের হারটা আর মূলধনটা সমান থাকে, তাহলে কিন্তু এটা মিথ্যা হবে। কেন? কারণ সুদের হার আর মূলধন সমান থাকলে 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হয়, কিন্তু এখানে পার্থক্য বলেছে, তাহলে এটা মিথ্যা। 2 দাগ কি বলেছে দেখো, এটা আর এটা এই অনুপাতের যৌগিক অনুপাত 1:1। এই অঙ্কটা আগের সেটেও ছিল, কিন্তু তাও আমি করে দিচ্ছি। যৌগিক অনুপাত কিভাবে হয়, পূর্ব পদগুলোর গুণফল ইজটু উত্তর পদগুলোর গুণফল। তাহলে আমার AB ইন্টু BC ইন্টু CA ইজটু উত্তর পদ কি আছে আমার C² ইন্টু A² ইন্টু B²। তাহলে ইজটু মানে আমরা জানি ভাগ, তাহলে দেখো এগুলো গুণ করলে কি হয়, A² B² C², আর নিচে আমার কি হবে A² B² C², কেটে গিয়ে কি থাকে 1:1 থাকে, কারণ 1/1। ঠিক আছে, তার মানে এটা সত্য। এবার দেখো 3 দাগ, যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ। এটা বলেছে যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ। দেখো 3 দাগ কি বলেছে, যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ। এটা কিন্তু ভুল, সদৃশ হতে গেলে 3টে কোণের মান সমান হতে হবে। এবার সমকোণী বলেছে, সমকোণী মানে দুটোরই কিন্তু একটা কোণ 90 ডিগ্রি, তাই না? কিন্তু বাকি দুটো কোণ যে সমান হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, একটা কোণ সমান মানে বাকি দুটো যে সমান হতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তো সেদিক থেকে এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। এটা সত্য। যদি বিপরীত দিকে ঘোরানো হয় তাহলে ধনাত্মক হয়, আর যদি একই দিকে ঘোরানো হয় তাহলে সেটা ঋণাত্মক হয়। নেক্সট দেখো, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি হলে তার আয়তন হবে এত ঘন সেমি। তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত, 150। আমরা কি জানি, ঘনকের সমগ্রতল 6a², যেখানে a মানে হলো বাহু, এটা মানে আমার 150 দিয়েছে। তাহলে এখান থেকে বলা যায় a² সমান কি হবে বলো, 150/6। তাহলে 6 দুগুণে 12, 5 ছক 30, তো a² মানে 25। তাহলে a মানে আমার কত হবে বলো তো, √25 মানে হবে 5, কারণ 25 মানে রুটের মধ্যে কি হয় 5 গুণ 5। তো রুটের মধ্যে দুটো থাকলে একটা বাইরে আসে, তাহলে বাহু বেরিয়ে গেল আমার 5। এখন আমার কি বের করতে হবে, আমার বলেছে আয়তন। তা আয়তন মানে আমরা কি জানি, a³ মানে বাহু কিউব সমান সমান 5 গুণ 5 গুণ 5 সমান সমান হয়ে গেল 125। তাহলে কিন্তু এটা কি হবে, মিথ্যা, কারণ এখানে 150 বলা আছে। তারপর কি বলেছে, এই তথ্যের মধ্যমা 10। তো আমি দেখি, তথ্যটাকে প্রথমে আমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড়। তাহলে 2 3 3 9 9 9, তারপর 10। ঠিক আছে, কটা আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে মোট 7টা আছে। তাহলে মধ্যমা কি হবে বলো, যখন 7টা মানে কি বেজোড় সংখ্যা আছে, তাই না? তাহলে 7-এর সঙ্গে আমি 1 যোগ করবো মানে 8, 8/2 মানে 4 নম্বরটা হয়ে যাবে আমার মধ্যমা। 1 2 3 4, তাহলে মধ্যমা আমার হয়ে যাবে কত, 9। তাহলে এটাও কিন্তু আমার মিথ্যা, বুঝতে পারলাম। দেখো নেক্সট, দেখো 4-এর 1 দাগটা কি বলেছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে এত % হওয়ায় এক ব্যক্তির আয় 60 টাকা কমে গেল, ওই ব্যক্তির আসল নির্ণয় করো।
তাহলে ধরি আসল পি টাকা। সরল সুদের হার প্রথমে ছিল 4%, তাই তো? তাহলে প্রথমে সুদের হার আর সমান সমান 4%, ঠিক আছে। আর পরে কি হলো, পরে সুদের হার আর সমান সমান কী হয়ে গেল পরে বলো তো? পরে বলে দিয়েছে 3/4%, মানে 3 4 12, 13 14 15/4%। আর দেখো সময়, ঠিক আছে, বলেছে 60 টাকা কমে গেছে, তার মানে সময় কত ছিল? সময় 1 বছর। সময়টাকে আমরা টি দিয়ে লিখি, তাই তো? তাহলে প্রথমে সুদ আই সমান সমান কী ছিল বলো? পি মানে আমার পি ছিল, টি মানে আমার 1 বছর, আর মানে আমার ছিল 4, PTR/100, ঠিক আছে। তাহলে কত হলো? কাটাকুটি করলে দেখো, আচ্ছা কাটাকুটিটা করব না, কাটাকুটি না করলেই ক্যালকুলেশন সহজ হবে। তাহলে 4P/100 টাকা। তারপর পরে সুদটা কী ছিল বলো? পি। টি মানে এখন আমার একই ছিল, আর মানে আমার 15/4, নিচে 100। তাহলে কত হলো? 15P/400 টাকা। ডিফারেন্সটা আমার বলে দিয়েছে কত, যে এই দুটো সুদের বলেছে আয় 60 টাকা কমে গেল। তার মানে প্রথমে যে আয় ছিল পরের আয়টা তার থেকে কিন্তু 60 টাকা কম, মানে এর আর এর ডিফারেন্সটা কত? 60 টাকা, তাই তো? তাহলে অতএব প্রশ্নানুসারে 4P/100 মাইনাস 15P/400 সমান সমান 60, বা লসাগু কত হয়? 100 আর 400 লসাগু 400 হয়। 100 দিয়ে 400কে ভাগ করলে 4, সেই 4-এর সাথে উপরে এটা গুণ, তাহলে 4 4 16P মাইনাস এখানে 15P হয়, কারণ 400 দিয়ে 400কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 15 গুণ করলে 1ই থাকে, মানে 1-এর সাথে 15 গুণ করলে 15ই থাকে, তাহলে 60, বা 16P আর 15P বিয়োগ করলে শুধু P থাকে। আর তাহলে এখানে কি হয়ে যায়? 60 গুণ 400, মানে হয়ে গেল 24,300, মানে 24,000 টাকা। এটাই আমার আনসার, কারণ আমার আসল বের করতে বলেছিল, ঠিক আছে। দেখো নেক্সট 2 দাগ কী বলেছে? একটি অংশীদারি কারবারে 3 বন্ধুর মূলধনের অনুপাত এত, 1 বছর পরে মোট লাভ এত টাকা হলে তাদের প্রত্যেকের লাভের পরিমাণ কত? তাহলে দেখো মূলধনের অনুপাত কি? কত দেওয়া আছে আমার? 1/4:1/3:1/2। এটাকে পূর্ণ সংখ্যা করার জন্য আমি কি করব? নিচেরগুলো লসাগু করব। 4, 3 আর 2, এদের লসাগু কী হয়? দেখো 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 3 এখানে 1, আর তো যায় না, 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12, তাহলে 12 দিয়ে আমি কী করব? সবাইকে গুণ করে দেবো। তাহলে একে যদি আমি 12 দিয়ে গুণ করি, is to 1/3 into 12 is to 1/2 into 12, তাহলে 3 4 6, তার মানে হয়ে গেল 3:4:5 4:6, ঠিক আছে। আনুপাতিক যোগফল তাহলে কত হবে? এখানে আমার 13 হবে, হ্যাঁ 13। তাহলে প্রথম বন্ধুর লাভ কি হবে? 3/13 গুণ 3,900, তাহলে 3 13 39, 300, 3 3 900, ঠিক আছে। এটা প্রথম বন্ধুর লাভ হলো। একইভাবে দ্বিতীয় বন্ধুর লাভ কি হবে? মোট দ্বিতীয় বন্ধুর কত ছিল? 4, তাহলে 4 বাই আনুপাতিক যোগফল আমার ছিল 13 ইন্টু 3,900, 300, মানে 3 4 1200 টাকা। আর তৃতীয় বন্ধুর লাভ কি হবে? একইভাবে তৃতীয় বন্ধুর ছিল 6, তাহলে 6
বাই 13 গুণ 3900, 1800 টাকা। তাহলে এর লাভ 900, এর লাভ 1200, এর 1800। এখন দেখো অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে বোঝার কিন্তু একটা উপায় আছে, জানো তো। অংশীদারি কারবারে যে লাভগুলো বেরিয়েছে সেই লাভগুলো মোট যোগ করে আমার মোট লাভটা বেরোবে, ঠিক আছে। দেখো 1800 আর 1200 কত হয়? 3000 আর 900 3900। দেখো আমার এখানে যেটা সেটা আমার 3900ই বলা আছে, তার মানে অঙ্কটা কিন্তু ঠিক হয়েছে। যদি এটা 3900 না আসতো তাহলে কিন্তু অঙ্কটা ভুল, ঠিক আছে। দেখো নেক্সট 2 দাগের অঙ্কটার উত্তর কিন্তু আমার হয়ে গেল 900, 1200 আর 1800, ঠিক আছে। তাহলে দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে পি এর কোন মানের জন্য এত সমীকরণের সমান ও বাস্তব বীজ থাকবে। তো সমীকরণটা আমার কি দেওয়া আছে? দেওয়া আছে আমার এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি সমান সমান 0, ঠিক আছে। তো আমরা কি জানি এক্স স্কোয়ারের সাথে যেটা গুণ থাকে সেটা হয়ে যায় এ। তো এখানে তো এক্স স্কোয়ারের সাথে কিছু গুণ নেই, তাহলে এ সমান সমান আমার 1। বি সমান সমান কী হবে বলো? এক্সের সাথে যেটা গুণ থাকে সেটা বি, বি সমান সমান তাহলে প্লাস পি মাইনাস 3। তো শুরুতে তো প্লাস চিহ্ন দেওয়ার কোনো মানে নেই, তাহলে পি মাইনাস 3 হয়। আর সি সমান সমান কী হবে? প্লাস পি মানে পি, ঠিক আছে। এবার আমরা কি জানি বীজ বাস্তব ও সমান হলে বি স্কোয়ার সমান সমান 4ac হয়। তাহলে এখান থেকে বলা যায় দেখো বি স্কোয়ার মানে পি মাইনাস 3 তার স্কোয়ার সমান সমান 4 ইন্টু এ মানে 1 ইন্টু সি মানে আমার পি, ঠিক আছে। তো দেখো এখান থেকে কি বলা যায়, দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে পি ইন্টু বি মানে 3 প্লাস 3 স্কোয়ার। আর এর পাশে আমার গুণটা করলে কি হয়? 4p। তো এখান থেকে পি স্কোয়ার মাইনাস দেখো 6p প্লাস 3 3কে 9। এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমাকে কিন্তু মিডল টার্ম করতে হবে। তো তার জন্য আমি তাহলে 4pটাকে ওই পাশে নিয়ে আসি, মাইনাস 4p হবে কারণ এটাকে প্লাস ছিল সমান সমান 0। এখান থেকে কি বলা যায় পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস 4p মানে মাইনাস 10p প্লাস 9 সমান সমান 0। এটা দেখো মিডল টার্ম করলে কি হয়? 9কে 9 মানে পি স্কোয়ার মাইনাস 9 প্লাস 1 ইন্টু পি প্লাস 9 সমান সমান 0। এখান থেকে পি স্কোয়ার মাইনাস 9p মাইনাসে প্লাসে মাইনাস 1p। তো 1p তো লিখতে হয় না, শুধু পি লিখলাম প্লাস 9, ঠিক আছে। পরের লাইনটা কী হবে দেখো এই দুটো থেকে আমার পি কমন যায়, পি কমন নিলে আমার থাকে পি মাইনাস 9। তারপর আচ্ছা এখানে সমান সমান 0, ঠিক আছে। এই দুটো থেকে দেখো আমার -1 কমন যায়, তাহলে -1 কমন নিলে পি মাইনাস 9 থাকে সমান সমান 0। এখান থেকে দেখো এবার পি মাইনাস 9টা আবার কমন যায়, তাহলে পি মাইনাস 9 যদি আমি কমন নিই থাকবে পি মাইনাস 1 সমান সমান 0। এখান থেকে কি বলা যায় হয় পি মাইনাস 9 সমান সমান 0, এখান থেকে অতএব পি সমান সমান 9, অথবা পি মাইনাস 1 সমান সমান 0, এখান থেকে বলা যায় পি সমান সমান 1, ঠিক আছে। তাহলে পি এর মান আমার 9ও হতে পারে 1ও হতে পারে, এটাই আনসার, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক। তো দেখো 4-এর 4 দাগের অঙ্কটা আমার এটা বলেছে, ঠিক আছে। তো এই অঙ্কটা আমি কি করব বলেছে সরলতম মান বের করতে। তো সবার আগে আমি প্রত্যেকটার করণী নিরসন করব। তাহলে √2 + 1 এর করণী নিরসন করার জন্য √2 - 1 দিয়ে গুণ করতে হবে, আর ওপরে √2 - 1 হবে, তাহলে কারণ ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাই না। তাহলে আমি √2 - 1 দিয়ে গুণ করেছি মানে উপরেও √2 - 1 দিয়ে গুণই করব। কিন্তু একের সাথে গুণ করা আর না করা তো একই ব্যাপার, তাই আমি একটা লিখিনি, ঠিক আছে। প্লাস নিচে আছে √3 + √2, এটার সাথে আমি গুণ করব √3 - √2 দিয়ে, আর ওপরেও তাহলে আমি √3 - √2 লিখব। প্লাস নিচে √4 + √3, এর সঙ্গে আমি √4 - √3 দিয়ে গুণ করব, আর এখানে হবে √4 - √3, ঠিক আছে। তো দেখো এখান থেকে কি হয় a + b × a - b মানে a স্কোয়ার - b স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর এখানে √2 - 1 প্লাস এখানে দেখো a + b × a - b, তাহলে একইভাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে √3 - √2 প্লাস
নিচে কি হবে, এটাও সেম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √4 মাইনাস √3। ঠিক আছে, তাহলে দেখো নিচে √2 এর স্কোয়ার মানে 2, 2 মাইনাস √1 এর স্কোয়ার মানে 1, মানে 1, তাহলে √2 মাইনাস 1। এখন নিচে 1 তো লিখতে হয় না, ঠিক আছে, প্লাস নিচে দেখো √3 স্কোয়ার মানে 3 মাইনাস √2 এর স্কোয়ার মানে 2, তো বিয়োগ করলে নিচে 1, তো নিচে 1 আর লিখলাম না, উপরে থাকলো আমার √3 মাইনাস √2 প্লাস এখানে দেখো √4 এর স্কোয়ার মানে 4, আর এখানে √3 স্কোয়ার মানে 3, তাহলে বিয়োগ করলে হয় 1, তাহলে সেটা লিখতে হয় না, তাহলে এটা হয়ে গেল এটা। আর ব্র্যাকেটগুলো তুলি, √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √3, তো কেটে গিয়ে কী থাকে, এটা থাকে -1 প্লাস √4, তো √4 মানে কি, রুটের মধ্যে 2 গুণ 2, তাহলে -1 প্লাস রুটের মধ্যে দুটো 2 আছে, তাহলে একটা 2 বেরোলো, তাহলে -1 প্লাস 2 মানে কি হয়, 1 হয়, আর আনসার হয়ে গেল 1। ঠিক আছে, দেখো নেক্সট কি বলেছে, 5 দাগ বলেছে, দেখো একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব, তাহলে একটা বৃত্ত, ঠিক আছে, এই যে একটা বৃত্ত, এর দুটো জ্যা মনে করো একটা AB একটা AC, পরস্পর কিন্তু লম্ব, AB AC, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার 90 ডিগ্রি। তারপর বলেছে AB = 4, AC = 3, বৃত্তটির ব্যাসার্ধ। এবার আমরা কিন্তু একটা জিনিস জানো তো, যে কোণটা যদি এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দাগটা আমি যদি জুড়ে দিই, এটা কিন্তু একটা অর্ধবৃত্ত, কারণ কি, অর্ধবৃত্তস্থ কোণ হয় আমার সমকোণ, তার মানে এটা সমকোণ মানে এটা একটা অর্ধবৃত্ত, তো অর্ধবৃত্ত যদি হয় এটা তাহলে এর ব্যাস হবে, তাই না, তো এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজটা হয়ে গেল এর ব্যাস, তাহলে BC = কী বের করব, কীভাবে আমরা, তাহলে অতিভুজ √, লম্ব স্কোয়ার মানে AC স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে AB স্কোয়ার, √AC স্কোয়ার মানে 3 এর স্কোয়ার প্লাস AB স্কোয়ার মানে 4 এর স্কোয়ার, তাহলে রুটের মধ্যে 3 এর স্কোয়ার মানে 9 প্লাস 4 এর স্কোয়ার মানে 16, তাহলে রুটের মধ্যে 25, তাহলে রুটের মধ্যে 5 গুণ 5 বেরিয়ে গেল কত, 5, এই 5টা আমার কিন্তু BC বেরিয়ে গেল। এবার আমার বের করতে বলেছে ব্যাসার্ধ, তো আমরা কি জানি, ব্যাসের অর্ধেকটাই ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ = BC/2 মানে 5/2 মানে 2.5 সেমি। ঠিক আছে, দেখো নেক্সট 6 দাগ কি বলেছে, ABC এর পরিকেন্দ্র O, কোণ BAC = 85 ডিগ্রি এবং কোণ BCA = 55 ডিগ্রি হলে OAC এর মান নির্ণয় করো। তাহলে ত্রিভুজ ABC, ঠিক আছে, ABC, হ্যাঁ, এবার এর একটা পরিকেন্দ্র বলেছে, এটা মনে করো পরিবৃত্ত, এই পরিবৃত্তের কেন্দ্রটাই হয়ে যাবে এর পরিকেন্দ্র। তাহলে দেখো পরিকেন্দ্রটা আমার বলে দিয়েছে O, এখন বলেছে কোণ BAC, আচ্ছা এর নাম ABC, তাহলে কোণ BAC এই কোণটা আমার বলে দিয়েছে 85 ডিগ্রি, কোণ BCA এই কোণটা আমার বলে দিয়েছে 55 ডিগ্রি, কোণ OAC এর মান নির্ণয় করো, OAC মানে আমাকে এই কোণটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, এই কোণটা। তাহলে দেখো আমি এই যে ত্রিভুজটা এর দুটো কোণ আমি জানি, তাহলে এই কোণটা নিশ্চয়ই বের করতে পারবো, তাহলে কোণ ABC = 180 ডিগ্রি মাইনাস কোণ BAC প্লাস কোণ ACB, কেন, কারণ একটা ত্রিভুজে 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তো 180 ডিগ্রি থেকে আমি যদি এই দুটো কোণের যোগফলটা বাদ দিই, এই যে এই দুটো কোণের যোগফলটা যদি বাদ দিই, তাহলে আমি এই কোণটা পেয়ে যাব, তাহলে হয়ে গেল কত, 180 ডিগ্রি মাইনাস এটা আমার 85 ডিগ্রি আর এটা আমার 55 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 5 5 10 0 হাতে 1 5 1 6 8 6 14 মানে হয়ে গেল আমার 40 ডিগ্রি, তাহলে এই কোণটা 40 ডিগ্রি। এবার আমরা কি জানি বলো তো, আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ তার পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়,
এটা কীভাবে বের করতে হয়, এই কোণটা কিন্তু এই কোণ বা এই কোণের দ্বিগুণ হবে না, এই কোণটারই কেন দ্বিগুণ, কারণ দেখো এই যে কেন্দ্রস্থ কোণটা এটা কোন বৃত্তচাপের উপর তৈরি, দেখো এই বৃত্তচাপের উপর, কারণ এই যে এসি বৃত্তচাপটা আছে এর দুই বিন্দু এ আর সি থেকে এই কেন্দ্রস্থ কোণটা কিন্তু আমার তৈরি হয়েছে। এবার এই এ আর সি বিন্দু থেকে যে পরিধিস্থ কোণটা তৈরি হয়েছে, ঠিক আছে, সেই কোণটার দ্বিগুণ হবে এটা। এখন যদি আমি এই কোণের দ্বিগুণ এটা লিখি তাহলে কিন্তু হবে না, কারণ এই কোণটা দেখো এই যে এই কোণটা বি আর সি বিন্দু থেকে তৈরি হয়েছে, তাই না, মানে বিসি বৃত্তচাপের ওপর। এই কোণটা কি বিসি বৃত্তচাপের ওপর আছে, নেই নিশ্চয়ই, তাহলে কিন্তু এটা হবে না। পরিধিস্থ কোণ আর পরিধিস্থ কোণটা একই বৃত্তচাপের ওপর অবস্থিত হতে হবে, ঠিক আছে। তাহলে কোণ এ ও সি সমান সমান কী হয়ে যাবে, 2 ইন্টু কোণ এ বি সি সমান সমান 2 ইন্টু 40 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি, এটাই আনসার, ঠিক আছে। তাহলে দেখো নেক্সট 7 দাগ কী বলেছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত এত হলে প্রথম ও তৃতীয় কোণের মান নির্ণয় করো। তো দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে একটা বৃত্ত, এই বৃত্তস্থ চতুর্ভুজটা আমি যে কোনোভাবে আঁকতে পারি। এই চতুর্ভুজে 3টে কোণের অনুপাত আমার 1 2 3, প্রথম ও তৃতীয় কোণের মান নির্ণয় করো। তো আমরা মনে কর এই ধরি এ বি সি ডি, এটা ঠিক আছে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। কোণ ডি এ বি মানে এই কোণটা ইজ টু কোণ এ বি সি মানে এই কোণটা ইজ টু কোণ বি সি ডি মানে এই কোণটা সমান সমান আমার দেওয়া আছে 1:2:3। এবার দেখো আমরা কি জানি বলো তো, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সবসময় সম্পূরক হয়, মানে এই কোণটা আর এই কোণটার যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো এই কোণটা মানে আমার ডিএবি মানে এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার ডিএবি ইজ টু কোণ বিসিডি সমান সমান 1:3, ঠিক আছে। এই কোণটা আর এই কোণটা নিয়েছি, এটা আর এটা। এখন আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। তাহলে অতএব এই যে এই কোণটা কোণ ডিএবি প্লাস কোণ বিসিডি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এই যে অনুপাতটা আছে এখান থেকে আমি বলতে পারি আনুপাতিক যোগফল, কী হবে 1 + 3 = 4। তাহলে আমাকে তৃতীয় কোণটা বের করতে বলেছে, আমাকে কিন্তু এটা বের করতে বলেছে, তাই না, মানে এটা বের করতে বলেছে। তো এটা মানে আমার কোণটা বিসিডি, তোমার বিসিডি বের করতে হবে। তো এখান থেকে দেখো এটা থেকে কোণ বিসিডি সমান সমান কী আছে 3 আছে, 3 বাই আনুপাতিক যোগফল 4 গুণ 180, 3 4 4 16 4 5 20 মানে 135 ডিগ্রি। বোঝাতে পেরেছি, এটাই আনসার। দেখো নেক্সট অঙ্ক 8 দাগ আমার কি বলেছে, বলেছে 2x = 3 sin θ 5y = 3 cos θ সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে x ও y এর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ নির্ণয় করো। তাহলে আমার বলে দিয়েছে 2x = 3 sin θ, এখান থেকে দেখো কি বলা যায় 2x/3 = কী হবে sin θ, এক দাগ। তারপরটা কি বলেছে 5y = 3 cos θ, এখান থেকে দেখো 5y/3 = কী বেরোচ্ছে cos θ বেরোচ্ছে। এখন আমাকে বলেছে থিটা অপনয়ন করতে, তো অপনয়ন করা মানে কি থিটা যুক্ত আমি সমীকরণ লিখব, সেখানে আমি থিটার মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা কি জানি, আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। এখান থেকে দেখো sin θ মানে 2x/3 তার স্কোয়ার
প্লাস কস থিটা মানে 5y/3 তার স্কোয়ার সমান সমান 1। এখান থেকে দেখো কি বলা যায়, 2x এর হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, x স্কোয়ার বাই 9, 3 স্কোয়ার মানে 9 প্লাস 5 মানে 5 স্কোয়ার 25, y স্কোয়ার বাই 9 সমান সমান 1। এখান থেকে দেখো 9 লসাগু কী হয় আমার, 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার সমান সমান 1। এখান থেকে দেখো 9টার পাশে আসলে গুণ হয়ে যায়, কী হয় 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার সমান সমান 9কে 9। তাহলে এটাই আমার কিন্তু আনসার। দেখো থিটা অপনয়ন হয়ে গেছে, মানে এর মধ্যে থিটা নেই, আর এক্স ওয়াই দিয়ে একটা সমীকরণ চলে এসেছে। ঠিক আছে, দেখো নেক্সট কি বলেছে, এত যদি হয় তাহলে এর সর্বনিম্ন মান কত। এটা বোঝা যাচ্ছে না, তো দেখো আমাকে বলে দিয়েছে 4 cosec স্কোয়ার থিটা প্লাস 9 sin স্কোয়ার থিটা। তো আমরা কি জানি বলো, এখান থেকে আমি বলতে পারি দেখো 4 cosec স্কোয়ার থিটা মানে 2 cosec থিটা তার হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 3 sin থিটা তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, 2 cosec থিটা তার হোল স্কোয়ার, সরি এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি 3 sin থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 2 cosec থিটা ইন্টু বি মানে 3 sin থিটা। ঠিক আছে, তারপর দেখো এটা আমার থাকলো 2 cosec থিটা প্লাস 3 sin থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 3 4 12, কোসেক মানে আমি বলতে পারি 1/sin থিটা ইন্টু sin থিটা। তো আমার হয়ে গেল, এটা কিন্তু সমান সমান হবে। ঠিক আছে, আমার থাকলো এত স্কোয়ার মাইনাস 12। এবার সর্বনিম্ন মান বলেছে তাই না, তো সর্বনিম্ন মান হলে ধনাত্মক সংখ্যাগুলো 0 হয়ে গেলেই মানটা সর্বনিম্ন হয়ে যায় তাই না, কারণ ধনাত্মক সংখ্যা যত থাকবে মানটাকে বাড়িয়ে দেবে। মনে করো 2, তুমি 2 এর সাথে যদি 1 যোগ করো দেখো মানটা বাড়বে, 2 এর সঙ্গে যদি আবার 2 যোগ করো আবার মানটা বাড়বে তাই না। আবার যদি -2 মনে করো, -2 এর সাথে যদি 1 যোগ করো দেখো -1 মানটা বাড়লো তো তাই না, -2 এর থেকে তো -1 বড়। তাহলে যে কোনো সংখ্যার সাথে যদি ধনাত্মক সংখ্যা আমি যোগ করে দিই তাহলে সেটা বড় হয়ে যায়। এবার এখানে আমার সর্বনিম্ন মান বের করতে বলেছে, মানে সব থেকে মান। তাহলে আমি কি করব, ধনাত্মক সংখ্যাটাকে আমি 0 করে দেবো, তাহলে এটাকে আমি করে দেবো 0, কারণ এটাকে প্লাস চিহ্ন আছে, আর এটা স্কোয়ার তাই না, কোনো কিছুর বর্গ হলে সেটা ধনাত্মক হয়। তাহলে এটাকে যদি আমি 0 করে দিই তাহলে এটা হয়ে যাবে আমার -12। তাহলে লিখবে 2 cosec থিটা প্লাস 3 sin থিটা সমান সমান 0 হবে কখন, রাশিটির সর্বনিম্ন মানের জন্য। ঠিক আছে, সর্বনিম্ন মানের জন্য এটা 0 হবে। তাহলে অতএব সর্বনিম্ন মানটা কি হয়ে যাবে, এটা 0 - 12 হয়ে যাবে সমান সমান -12। ঠিক আছে, এটাই আনসার। দেখো নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এত সেমি এবং আয়তন এত ঘন সেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। তাহলে উচ্চতা আমার এইচ সমান সমান বলে দিয়েছে 12 সেমি, 12 সেমি এটা হলো উচ্চতা। আর কি তির্যক উচ্চতাটা আমাকে বের করতে বলেছে, এটা তির্যক উচ্চতা আমি এল ধরি। ঠিক আছে, আর আমাকে দিয়ে দিয়েছে আয়তন, আমার দিয়ে দিয়েছে 100 পাই। তাহলে প্রশ্নানুসারে কি হবে বলো, প্রশ্নানুসারে আয়তন মানে আমরা কি জানি, শঙ্কুর 1/3 পাই r² h সমান সমান আয়তন হয় তাই না, তাহলে এটা মানে আমার 100 পাই। এখান থেকে দেখো আমার 1/3 পাই আর এর মান তো আমি জানি না, আর এইচ মানে আমার 12 দিয়ে দিয়েছে সমান সমান 100 পাই।
এখান থেকে দেখো আর স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে, 100 পাই বাই 1/3, 1/3 এই পাশে আসলে নিচে আসে, তাহলে 1/3, সেটা উল্টে 3টা উপরে চলে যায়, ঠিক আছে, 1 নিচের বাই 3টা ওপরে, পাইটা উপরে ছিল নিচে চলে আসে, আর 12টা গুণ ছিল নিচে গুণ, ঠিক আছে, 3 4 12, 4 25 100, তাহলে আর স্কোয়ার সমান সমান আমার বেরিয়ে গেল 25, তাহলে আর সমান সমান আমার কী হবে, √25, মানে √5 গুণ 5 সমান সমান হয়ে গেল আমার 5। এখন দেখো শঙ্কুর তির্যক উচ্চতা মানে কি হয় বলো তো, তির্যক উচ্চতা সমান সমান √h² প্লাস r স্কোয়ার, তো √h মানে আমার 12 দিয়েছে, 12 স্কোয়ার প্লাস r স্কোয়ার মানে 5 স্কোয়ার সমান সমান √12 স্কোয়ার মানে 144 প্লাস 5 স্কোয়ার মানে 25, যোগ করলে 169 হয়, ঠিক আছে, সমান সমান √13 গুণ 13, তাহলে রুটের মধ্যে দুটো 13 থাকলে একটা 13 বেরিয়ে আসে, তাহলে এল এর মান হয়ে গেল 13 সেমি, ঠিক আছে। দেখো নেক্সট বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এর মান কত, তাহলে দেখো এটা আমার 11 দাগ, তাহলে কি আমার বলেছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি আছে আমার, এস সমান সমান কী হয় 4πr স্কোয়ার, ঠিক আছে, একটা বর্গ একক, আর আয়তন ভি দেওয়া আছে, ভি সমান সমান আমার কি 4/3πr³, এখন আমার বলেছে s³ বাই ভি স্কোয়ারের মান বের করতে, তো এস মানে আমার 4πr² তার কিউব বাই ভি স্কোয়ার মানে 4/3πr³ তার স্কোয়ার সমান সমান কী হবে দেখো, 4 কিউব মানে 4 গুণ 4 গুণ 4 পায়ের কিউব, আর স্কোয়ারের কিউব মানে r⁶ বাই এখানে দেখো 4 স্কোয়ার বাই 3 স্কোয়ার, তো এর নিচে 3 স্কোয়ারটা উল্টে উপরে চলে যাবে আমার, 3 গুণ 3, ঠিক আছে, 3 স্কোয়ার মানে 3 গুণ 3 হয়, তারপর নিচে আমার কি থাকলো পায়ের স্কোয়ার, ঠিক আছে, আর r³ স্কোয়ার মানে r⁶, দেখো এটা কেটে গেল, 4 স্কোয়ার মানে দুটো 4 কেটে গেল, পাই স্কোয়ারের সাথে দুটো পাই কেটে গিয়ে একটা পাই থাকলো, তাহলে আমার কি থাকলো এখানে দেখো তো 4 পাই আর 3 3 9, তার মানে 3 3 9, 4 9 36 পাই, এটাই আমার আনসার, ঠিক আছে, চাইলে পায়ের মান বসিয়েও দিতে পারো 22/7। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে এত রাশিগুলি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো, মানে এগুলো সাজিয়েই রাখা আছে, তাদের মধ্যমা 24 হলে এক্স এর মান নির্ণয় করো, তাহলে মধ্যমা আমার 24, একটা কাজ কিন্তু আমার কম করে দেওয়া আছে, কি আছে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে কটা রাশি আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমার রাশি আছে 9টা, তাহলে 9কে 2 ভাগ করা তো যাবে না, মধ্যমা বের করতে গেলে আমি কী করব, 9টা বিজোড় সংখ্যা, তাহলে তার সঙ্গে আমি 1 যোগ করব, মানে হয়ে গেল 10, ঠিক আছে, সেটাকে আমি 2 ভাগ করব, সমান সমান 5তম সংখ্যা সমান সমান মধ্যমা, ঠিক আছে, তাহলে মধ্যমা হয়ে গেল পঞ্চম সংখ্যা, তাহলে পঞ্চম সংখ্যা কোনটা 1 2 3 4 5, তার মানে x+4টা হয়ে গেল আমার মধ্যমা, তাহলে অতএব মধ্যমা সমান সমান x+4 সমান সমান মধ্যমা কিন্তু আমার 24 বলা আছে, তাই না, তাহলে বা x সমান সমান কী হবে বলো, 4টার পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 24 - 4 সমান সমান 20, এটাই আনসার, বোঝাতে পেরেছি। তাহলে দেখো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, ভালোই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে দেখা হবে পরের ক্লাসে, টাটা।